হবে আজ লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশের সংশয়। হ্যাঁ, রাজ্য জুড়ে তালিকা প্রকাশ করার কথা, কিন্তু সেই তালিকা প্রকাশ নিয়ে সংশয়। বুথ বিধানসভা ভিত্তিক তালিকা প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আরো একবার জানাবো আপনাদের, আজ লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশে সংশয়। তালিকা প্রকাশ নিয়ে সংশয়। বুথ বিধানসভা ভিত্তিক তালিকা প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। সফটওয়্যার তৈরি, তালিকা এলেই প্রকাশ কমিশনের। আজকের মধ্যেই তালিকা প্রকাশের নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনকে। নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রায় 94 লক্ষ ভোটারের তালিকা প্রকাশ করবে কমিশন। আর এর পাশাপাশি নজর রাখবো বৃহস্পতিবার ইটাহারে এসআইআর শুনানিতে ধুন্ধুমার। স্কুলে শুনানি কেন্দ্রে লাঠি বাঁশ নিয়ে চড়াও ভাঙচুরের অভিযোগ। বন্ধ হয়ে যায় শুনানি, কিন্তু তার ঠিক 24 ঘন্টা পর ছবির বদল ঘটে। শুক্রবার কি দেখা যায়, ইটাহার হাই স্কুলে এসআইআর এর শুনানিও হয়, সঙ্গে সরস্বতী পুজোও হয়। ইটাহার হাই স্কুল। বৃহস্পতিবার এই স্কুলে এসআইআর শুনানির সময় তুলকালাম। স্কুলে চলে ভাঙচুর, বন্ধ হয়ে যায় শুনানি। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। শুক্রবার সব স্বাভাবিক। স্কুলে ফের শুনানির জন্য লম্বা লাইন। কালকে এখানে একটা লোক বাড়ি হচ্ছে এখানে মুরালি বগলে, কালকে ওর হিয়ারিং ছিল, কাগজপত্র দেখাতে গিয়ে ওই একটা কাগজ ছিল না, কি ডকুমেন্ট ছিল না বলছিল। এখানে বলার পরে বাড়িতে পাই না, পাওয়ার পরে টেনশনে ও আত্মহত্যা করেছিল। কালকে ফাঁসি লাগায় মারা গেছে। ভাঙচুর হয়েছিল বলতে ওখানকার ওদেরই পাড়ারই, ঠিক আছে, 2-3টা ছেলে আসে, ডাং লাঠি নিয়ে আসে, ওই চেয়ার ভেঙে দেয়। হ্যাঁ, তারপর তো কাজ বন্ধ থাকে। এখন শান্তশিষ্ট ভাবে ভালো আছে সব। বৃহস্পতিবার ধুন্ধুমার, শুক্রবার ধূপধুনো, সরস্বতী পুজো। হ্যাঁ, সবাই আমরা দেখি। পুজোর এখন পর্যন্ত তো ঠিকই আছে, এখন ভবিষ্যতে কি হবে ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুরের ইটাহারের মুরালিপুকুর এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার নাম চান্দু সরকার, বয়স 51। পরিবারের দাবি, চান্দুর স্ত্রীকে সম্প্রতি হিয়ারিং নোটিশ ধরানো হয়। এরপর থেকেই ওই ব্যক্তি আতঙ্কে ভুগতে শুরু করেন। বৃহস্পতিবার ছিল স্ত্রীর শুনানির দিন। ওই দিন সকালেই চান্দুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরেই ক্ষিপ্ত বাসিন্দারা স্কুলে বসা শুনানি কেন্দ্রে চড়াও হন, ভাঙচুর চালান। একদিন পর একেবারে অন্য ছবি। ইটাহার হাই স্কুলে হলো এসআইআর শুনানি, হলো সরস্বতী পুজো। উত্তর দিনাজপুর থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। দুঃখ প্রকাশ মনিরুল ইসলামের। হ্যাঁ, চিঠিতে দুঃখ প্রকাশ ফরাক্কার বিধায়কের। জঙ্গিপুরের এসডিওর মাধ্যমে সিইও দপ্তরে চিঠি। দিল্লিতে নির্বাচন কমিশনে চিঠি পাঠায় সিইও দপ্তর। মনিরুল ইসলামের বিরুদ্ধে আগেই এফআইআর এর নির্দেশ ছিল। বিধায়কের বিরুদ্ধে এফআইআর এর জিরো টলারেন্স কমিশনের। বিএলওদের দায়িত্বে গাফিলতি বা অবহেলায় করা অবস্থান। বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অবস্থান স্পষ্ট কমিশনের। কমিশনের নির্দেশ অমান্য করলেও বিএলওকে সাসপেনশনের পর বিভাগীয় তদন্তের সুপারিশ ডিইওর। গুরুতর ক্ষেত্রে বিএলওদের বিরুদ্ধে দায়ের হতে পারে এফআইআর। বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে সিইও। আর এবার কমিশনের রুষ্ট শুভেন্দু অধিকারী। কেন কথা বলছি, তার কারণ কমিশনকে অ্যাকশন নেওয়ার দাবি। ভাষণ নয়, অ্যাকশন চাই। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। আর চাইলে কমিশনের বিরুদ্ধে আদালতে যান। শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। সুপ্রিম কোর্টে আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। আপনাদের বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আর্টিকেল 3-4 থেকে 3-9 আপনাদের সব পাওয়ার দিয়ে গেছে। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ।
আমি শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব যে আপনি কোর্টে যান, আপনি যা ইচ্ছা করুন। আমরাও তো বলছি এসআইআর হোক না, কিন্তু এসআইআর এর যে পদ্ধতিতে যে তাড়াহুড়ো, যেভাবে নাম কাটার চেষ্টা হচ্ছে, যে আপনার বাবার নাম মুখার্জি আপনি কেন মুখোপাধ্যায় লিখেছেন, যেভাবে হয়রান করা হচ্ছে বয়স্কদের, অসুস্থদের, হিয়ারিং ক্যাম্পের জনতার সঙ্গে আপনি দয়া করে গিয়ে সামনে একবার দাঁড়ান। আপনি যা যা শুনে আসবেন, তারপর আপনার যা মনে হয় আপনি করবেন। আর এবার নজর রাখবো স্বরূপনগরের দিকে, কারণ দুই বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার। সন্ধে থেকেই নিখোঁজের পর ভোরে উদ্ধার হয় দত্তপাড়ায় আমবাগানে জোড়া ঝুলন্ত দেহ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপম, রয়েছে আমার সঙ্গে। অনুপম, কিভাবে গাছে দুই বন্ধুর ঝুলন্ত দেহ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখানে সব থেকে বড় প্রশ্নতার কারণ হচ্ছে এই যে দুই বন্ধু রাজা ভদ্র এবং রাকিবুল মন্ডল, এদের দুজনের বাড়ি স্বরূপনগর থানার দত্তপাড়া এলাকায়। গতকাল সরস্বতী পুজো ছিল, সেই কারণে তারা দুজন সাইকেল নিয়ে বেরিয়েছিল সকাল থেকে। কিন্তু সকালের পর থেকে বেশ কয়েকবার ফোনে দুজনের সঙ্গে, দুই পরিবারের সঙ্গে ফোনে কথা হয়, কিন্তু বিকেলের পর থেকে যখন বাড়ি ফিরছে না, তারপর থেকে কিন্তু দুই পরিবার উদ্বিগ্ন হয়ে যায় এবং ফোন করে। কিন্তু রাজা দত্তের মোবাইলের সুইচ বন্ধ পাওয়া যায়, মন্ডলের মোবাইলে ফোন গেলেও রাকিবুল মন্ডল ফোন রিসিভ করেনি। এরপর বহু খোঁজাখুঁজির পরে এদের দুজন যে সাইকেল নিয়ে বেরিয়েছিল, সেই সাইকেল রাত 11টা সাড়ে 11টার সময় রাস্তার ধারে পাওয়া গেল। এদের কোনো খোঁজ পাওয়া যায় না। এরপর আজ ভোরবেলায় এদের দুজনের দত্তপাড়াটি একটা বাগানের মধ্যে, একটি আম বাগানে ঝুলন্ত অবস্থায় একই গাছে দুজনের দেহ উদ্ধার করে দেখতে পায় গ্রামের মানুষ এবং দুই পরিবারকে, এবং স্বরূপনগর থানার পুলিশকে খবর দিলে দেহ দুটি উদ্ধার করে নিয়ে গেছে এবং তাদেরকে ময়নাতদন্তের জন্য আজকে বরিশাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এবং এই যে রাজাভদ্র এবং রাকিবুল মন্ডলের পরিবারের তরফ থেকে কিন্তু পরিষ্কার যেটা জানানো হচ্ছে যে তাদেরকে খুন করা হয়েছে। রাজাভদ্র এবং রাকিবুল মন্ডল এরা তিনি খুবই সভ্যভদ্রের ছেলে ছিল, তাদের এরকম ধরনের কোনো মানসিকতা ছিল না। কিন্তু রাকিবুল মন্ডল যে একটা মেয়ের সঙ্গে তাদের একটা প্রেমের সম্পর্ক ছিল, সেই পরিবারের সঙ্গে কোনো একটা গন্ডগোল হতে পারে, যার কারণে হয়েছে বলে গোটা বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। সাতটার দিকে মনে হচ্ছে, আমরা জানতে পারলাম যে দুটো লাশ পাওয়া গিয়েছে। এসে দেখি আমাদের রাজভদ্র দত্তরায় বাড়ি, আর একটা বাড়ি খুব সম্ভবত গোবিন্দপুর বাড়ি, গোবিন্দপুর মুখার্জিপুরের বাড়ি। এসে দেখলাম আমাদের লাশ আমরা শনাক্ত করেছি দত্তপাড়া রাজভদ্র, বাবার নাম প্রশান্ত ভদ্র। হাওড়া গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার, আর এই ট্রেনের খাবারে কোনো আমিষ পদ নেই, শুধুই নিরামিষ। আর এ নিয়েই ভোটের বঙ্গে জোর বিতর্ক। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার গত শনিবার হাওড়া গুয়াহাটি রুটে এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। सुनने में आया था कि जब आसाम से ट्रेन हावड़ा जाएगी तो हमें आसाम का खाना मिलेगा। বৃহস্পতিবার অসমের কামাখ্যা থেকে যাত্রীদের নিয়ে রওনা দেয় প্রথম ট্রেন। শুক্রবার সন্ধ্যায় ট্রেন হাওড়া থেকে। বন্দে ভারত স্লিপারের যাত্রা শুরুতেই বিতর্ক, কারণ এই ট্রেনের মেনুতে নেই কোনো আমিষ পদ, সবই নিরামিষ। হাওড়া থেকে কামাখ্যাগামী ট্রেনের খাবারের তালিকায় বাসন্তী পোলাও, ভেজ পোলাও, পিস পোলাও, রুটি, ছানার ডালনা, লাবড়া, ধোকার ডালনা, আলু ফুলকপি ভাজা, ঝুরি আলু ভাজা, ভাজা মুগ ডাল, ছোলার ডাল, মিক্স ডাল, সন্দেশ, কালো জাম এবং রসগোল্লা। গুয়াহাটির কামাখ্যা থেকে হাওড়ামুখী ট্রেনের মেনুতে জোহা রাইস, জিরা পোলাও, রুটি, মটর পনির, লাবড়া, মিক্সড ভেজিটেবল, আলু বিনস ভাজা, আলু ঢ্যাঁড়স ভাজা, আলু পনির, মতিমোহর ডাল, মুসুর ডাল, মুগ ডাল, নারকেল বরফি, লালমোহন এবং রসগোল্লা। আমি যখন টিকিট কাটতে গেছি তখন আমি অবাক হয়ে গেছি যে শুধুমাত্র ভেজ অপশনটা শো করছে ক্যাটারিং সার্ভিসে। এটা তো উচিত নয়, আমি নন ভেজ খেতেই পারি। এবার যদি আমার ভেজ আমি না খেতে চাই, টাকাটাও মাইনাস করার কোনো অপশন দিচ্ছে না। আমার মতে তো দুটো অপশন থাকাই বেটার। কেউ বলছে কামাখ্যা মন্দিরে যাচ্ছি তাই বলে খাচ্ছি, কিন্তু অন্য ট্রেনও তো কামাখ্যাতে যাচ্ছে, তো তখন তো সেরকম ভাবে দেখা হয় না যে ভেজ হবে না নন ভেজ। जो ऑप्शंस आज की डेट में जो दिए गए हैं वो वेजिटेरियन ऑप्शंस ही हैं, बट अगर फीडबैक जो भी आता है उसके बेसिस पे रेलवे अपना जो भी है निर्णय लेगी, लेकिन आज की डेट में वेजिटेरियन ऑप्शंस ही अवेलेबल है। जो सिस्टम इसको तय करता है वो हम लोगों के यहाँ पर तय नहीं होता है।
जहाँ पर वो तय किया जाता है वो लोग उसको आगे उसको देखेंगे। देखिए 5 दाल नहीं मिला, बताइए, सब्जी खराब। রাজধানী এক্সপ্রেস, দুরন্ত, শতাব্দী এসব প্রিমিয়াম ট্রেনে কিন্তু আমিষ খাবার মেলে। কোথাও সকালের খাবারে দেওয়া হয় ডিম, কোথাও দুপুরে অথবা রাতে মাংস। সেখানে বন্দে ভারত স্লিপারে শুধুই নিরামিষ। এ নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল, সেখানে কার্টুনে কটাক্ষ। কেন নিরামিষ? নিরামিষ এবং আমিষ দুরকম ব্যবস্থাই থাকবে। যার ইচ্ছা তিনি নিরামিষ খাবেন। আরে মাছে ভাতে বাঙালি, বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির সংস্কৃতির উপর এইভাবে বিজেপি তাদের আগ্রাসন চাপিয়ে দিয়ে বাধ্যতামূলক নিরামিষ খাওয়াচ্ছে, এটা তো হতে পারে না। পুরো দাম দিয়ে তো টিকিটটা কাটতে হচ্ছে, তাহলে পছন্দের খাবার কেন পাওয়া যাবে না? একেবারে বঙ্গ সংস্কৃতির উপর, বাঙালির খাদ্যাভ্যাসের উপর আঘাত করছে ভারতীয় জনতা পার্টি। তীব্র নিন্দা, বিরোধিতা করা হচ্ছে। অবিলম্বে আমিষ ফেরাতে হবে। সামনে বাংলায় ভোট, এই পরিস্থিতিতে বাঙালির খাদ্যাভ্যাসে আঘাত বলে সুর চড়াচ্ছে তৃণমূল। এতে কি চাপে বঙ্গ বিজেপি? তৃণমূল কংগ্রেস টুইট করে বলছে বন্দে ভারতে কেন আমিষ দেওয়া হবে না, বাঙালি কি মাছ খাবে না? এটা যুক্তিসঙ্গত দাবি। সব জিনিসের বিরোধিতা করলে চলবে না। বাংলা থেকে ট্রেন যাবে আর বাঙালি মাছ খাবেন, এটা হতে পারে? এই দাবি একদম ঠিক। তবে তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস যে সমস্ত জায়গায় ওই ডিম ভাত পরিবেশন করছেন, ওগুলো ওখানে যদি একটু ডাইজেস্টিভ এনজাইমের ব্যবস্থা করে ভালো হয়। পূর্ব উত্তর পূর্ব সীমান্ত রেল জানিয়েছে, ট্রেনে খাবারের বিষয়টি রেল দেখে না। প্রিমিয়াম ট্রেনের ক্যাটারিং ব্যবস্থা দেখে আইআরসিটিসি। তারা যে মেনু ঠিক করেছে সেটাই পরিবেশন করা হয়। আইআরসিটিসির দাবি, স্থানীয় খাবারে জোর দেওয়া হচ্ছে। রেল বোর্ড যা সিদ্ধান্ত নিয়েছে তাই পরিবেশন করা হচ্ছে। তাহলে দায়টা কার? এ নিয়ে একদিকে চলছে বল ঠেলাঠেলি, আরেকদিকে গরম রাজনীতি। নিউজ 18 বাংলা। ভারতের আর্থিক বৃদ্ধিতে সবথেকে বড় বাধা দূষণ। শুল্কের চাপের থেকেও দূষণের ধাক্কা বেশি। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে এভাবেই ভারতকে সতর্ক বার্তা দিলেন গীতা গোপীনাথ, যিনি আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক এবং IMF এর প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদও। ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা, যা এখন ভারতীয় অর্থনীতির কাছে বড় চ্যালেঞ্জ। এর মধ্যেও দেশ কি গতিতে এগোচ্ছে, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে সেটা বোঝানোর চেষ্টা করছে ভারত। এরই মাঝে আসরে গীতা গোপীনাথ, আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক এবং IMF এর প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ গীতা। গীতা গোপীনাথের মতে, ভারতীয় অর্থনীতির সবচেয়ে বড় বাধা দূষণ। শুল্কের সমস্যা আলোচনা করে মিটিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু পরিবেশ দূষণ অর্থনীতিতে যে ক্ষত তৈরি করে তা গভীর এবং দীর্ঘমেয়াদী। ভারতের আর্থিক বৃদ্ধিতে দূষণের ধাক্কা শুল্কের প্রভাবকেও ছাপিয়ে যাচ্ছে। Pollution is a challenge in India, and if you look at the impact of pollution on the Indian economy, it is far more consequential than any impact of any tariffs that have been put on India so far. হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক গীতা গোপীনাথের মতে, দূষণের জেরে শুধু পরিবেশকে মূল্য চোকাতে হয় না, দেশের আর্থিক বৃদ্ধি, উৎপাদনশীলতা এবং নাগরিকদের স্বাস্থ্যেও প্রভাব পড়ে। দূষণ কর্মীদের উৎপাদনশীলতা কমায়, চিকিৎসার খরচ বাড়ায়, আর্থিক কর্মকাণ্ডের গতি স্লথ করে, যা দীর্ঘমেয়াদে ধারাবাহিকভাবে আর্থিক বৃদ্ধিকে টেনে নামায়। ভারতের দূষণ যে কোন পর্যায়ে পৌঁছেছে পরিসংখ্যান দিয়ে তা তুলে ধরেন গীতা। বলেন, 2022 সালে করা বিশ্ব ব্যাংকের এক সমীক্ষা অনুযায়ী দূষণের জেরে প্রতি বছর ভারতে প্রায় 1,70,00,000 মানুষ মারা যান, যা ভারতে মোট মৃত্যুর প্রায় 18%। I think even from any international investor's perspective who's thinking of coming in and putting up a shop in India, if you have to live there and you have the environment is not of the kind that you feel that, okay, this is going to be consequential for your health, it holds you back. And obviously, not to say, but all the Indians that are living in this kind of pollution. So addressing that on a war footing is critical. I mean, this has to be a mission
a top mission for India. ভারতে দূষণের প্রায় মুখ হয়ে উঠেছে নয়াদিল্লি। দিল্লির দিলে দূষণের বিষ। এর জন্য এখন বিজেপির দিকে আঙুল তোলে বিরোধীরা, কারণ তাদের যুক্তি কেন্দ্র, রাজ্য এবং দিল্লি পুরসভা সব জায়গাতেই তো ক্ষমতায় বিজেপি, তাদের তো দায় নিতেই হবে, যা মানতে নারাজ পদ্ম শিবির। দূষণ নিয়ে এভাবেই ভারতে চলে তরজা। এবার সেই দূষণ ইস্যু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো আন্তর্জাতিক মঞ্চে উঠে এলো। গীতা গোপীনাথের মতো অর্থনীতিবিদ সতর্ক করে দিলেন ভারতকে। বাজার অর্থনীতির সাথে পরিবেশ কিন্তু একটা ভীষণ একটা ইন্টারকানেক্টেড বিষয়। এটার পুনর্মূল্যায়ন বারবার করতে হবে। আমরা হয়তো ভাবতে পারি এটা প্রাথমিকভাবে অনেকটা বেশি খরচা, কিন্তু এই বিনিয়োগটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু অর্থনীতিভাবে অনেক বেশি চাঙ্গা রাখবে। নিউজ 18 বাংলা। নজর রাখবো এবার দিনহাটায় বিএলওকে ধারালো অস্ত্রের কোপ। অভিযোগ গীতালদহের 6/278 নম্বর বুথের বিএলওর উপর হামলার অভিযোগ। নোটিশ বিলির সময়ে বিএলওকে এলো পাথারি কোপ, কিন্তু এর কারণ কি? এই অভিযোগ ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানাতে পারবে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, ইতিমধ্যে হাসপাতালে ভর্তি জখম বিএলও, তার শারীরিক অবস্থা কিরকম, কি ঘটেছে এক্স্যাক্টলি, কি অভিযোগ, কোথা থেকে ঘটনার সূত্রপাত? হ্যাঁ সোনিয়া, দেখো তোমাকে জানিয়ে রাখি, গতকাল বিকেলে দিনহাটা সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গীতালদহ গ্রাম পঞ্চায়েত, সেখানে 6/278 নম্বর বুথের বিএলও মনোয়ার হোসেন, তিনি হিয়ারিং এর নোটিশ সার্ভ করছিলেন। তিনি যেটা জানিয়েছেন, কিছু নোটিশ বাকি ছিল, সেগুলোই সার্ভ করা হচ্ছিল। সে সময় স্থানীয় এক যুবক ধারালো অস্ত্র নিয়ে তার মাথার মধ্যে কোপ দেয় এবং ঘটনাস্থলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর আশেপাশের লোকজন উদ্ধার করে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তবে কেন ওই যুবক তার মাথায় কোপ দিলেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে এবং মনোয়ার হোসেন, যিনি অভিযোগ বিএলও, তিনি গোটা বিষয়টি নিয়ে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। বেশ, একটা মন ভালো করা ছবি আপনাদের দেখাই। বরফের চাদরে জম্মু কাশ্মীর, একেবারে ঢাকা। হ্যাঁ, পশ্চিমী ঝঞ্ঝার পর উত্তরে হাওয়া বদল হয়েছে। 3 মাস পর কাশ্মীরে ভারী তুষারপাত, বরফে ঢেকেছে জম্মু। পশ্চিমী ঝঞ্ঝার পরে হাওয়া বদল উত্তরে, আর প্রায় 3 মাস পরেই কাশ্মীরে এভাবে তুষারপাত হচ্ছে, যেখানে বরফে ঢেকে গেছে জম্মু পর্যন্ত। রাজৌরির ছবি আপনাদের দেখাচ্ছি, বরফে ঢাকা চারিদিক, আর পর্যটকরা, তাদের মধ্যে তো অবশ্যই খুশির হাওয়া। কাশ্মীর যখন দেখলাম তখন হিমাচলের ছবিও দেখাই আপনাদের। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশেও তুষার বৃষ্টি হচ্ছে। সিমলা, ধর্মশালায় ভারী তুষারপাত, দেখুন সেই ছবি। চারিদিক বরফে ঢাকা, তুষারপাত হচ্ছে, তুষার বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশেও। সিমলা, ধর্মশালাতেও ভারী তুষারপাত, গাড়ি একেবারে বরফে ঢেকে গেছে।